নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। বিগত প্রায় ৮-৯ বছর ধরে এই কথাটা বিভিন্ন গল্পের শুরুতে আমি বলেছি এবং আপনারা শুনেছেন। তার জন্য আমি এবং আমার সমস্ত টিম মেম্বাররা আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ যে আপনারা আমাদের গল্প বলা পছন্দ করেছেন। খারাপ লাগাটাও জানিয়েছেন, ভালো লাগাটাও জানিয়েছেন সবসময়। কিন্তু জানি না কি কারণবশত ইউটিউব ভেবেছে যে এই যে বাংলা গল্প পাঠ এবং একটি পোস্টারকে কেন্দ্র করে হয়তো ১.৫-২ ঘন্টা ধরে একটি গল্প চলছে, এই ব্যাপারটা সামহাউ এআই বা রোবট করছে এবং অল্প এফর্টেই এটা হয়ে যায়। কিন্তু আপনারা জানেন আর আমরা জানি যে দিন রাত জেগে পরিশ্রম করে মানে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে পোস্টার ডিজাইনার যে সে থেকে শুরু করে একেবারে দাদাবাবু একটু চা দিয়ে যাব শুধুমাত্র এই ডায়লগটা বলার জন্যও যে আর্টিস্ট আসেন, এবং তার সাথে বাকি আর্টিস্টরাও যারা আছেন, যারা সব রকমের অভিনয় করছেন প্রতিদিন, প্রতিনিয়ত নিজেকে গড়ে পিঠে নিজের গলাকে ভেঙে চুড়ে বিভিন্ন চরিত্রে নিজেকে মিশিয়ে দিচ্ছেন। এবং তারপরে থাকছে এডিটরের জাদু, সেই ম্যাজিক, সেই সাউন্ড এফেক্টস, এবং আমরা লাইসেন্সড মিউজিকে কাজ করি। কোনো কোনো ক্ষেত্রে শুভম আমাদের যে গায়ক, যে মাঝে মাঝেই তার কণ্ঠ আপনারা শুনতে পান বিভিন্ন গল্পে, বাংলার হারিয়ে যাওয়া কিছু গান, লোকসঙ্গীত, শ্যামাসঙ্গীত। আমরা তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন যখন করেছি, বা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা করেছি, দেবদাস করেছি, বড় বড় উপন্যাস কপালকুণ্ডলা করেছি, আমরা ঠাকুমার ঝুলিকে অন্য রকমভাবে নিয়ে এসেছি। বিভিন্ন টাইপের গল্প, মানে গল্পের জন্য যদি স্ক্রল করেন পুরনো দিনে যারা এখনকার সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার, তারা যদি পুরনো, হয়তো তাদের মধ্যে অনেকেই শুনে থাকবেন সেই গল্পগুলো, কন্টেম্পোরারি গল্প, কিছু আরবান গল্প, কিছু প্রেমের গল্প, সামাজিক গল্প, সব রকম গল্প, এবং ফ্যান ফিকশন, হরর জনরা তো রয়েইছে, ভূতের গল্প রয়েছে, গ্রাম বাংলার ভূতের গল্প। তো যাই হোক, সব রকম মিলিয়ে মিশিয়ে একটা বিশাল আয়োজন। সেই আয়োজনে রয়েছে বিভিন্ন মানুষ, বিভিন্ন টেকনিক্যাল মানুষ, কারণ রেকর্ডিং হয়, সেই গলাগুলোকে ঠিক করা হয়। অনেক সময় আপনাদের শুনতে ভালো লাগবে না, যেমন শ্বাসের ধাক্কা, এই যে ফট করে একটা আওয়াজ হলো, ভুল করে একটা এই মানে গল্প বলতে গিয়ে, গল্প পাঠ করতে গিয়ে একটা ছোট্ট মিস্টেক হলো, সেটা এডিট করে কেটে দেওয়া। তো বেসিক্যালি অডিও সিনেমা বলতাম আমরা, এখনও বলি যে আপনারা চোখ বন্ধ করে সিনেমা দেখছেন। এবং শুধু গল্পের জন্য নয়, বিভিন্ন অডিও স্টোরি চ্যানেল আছে, তারাও সেইভাবেই নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে। কেউ করে ফেলেছে, কেউ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠিত ইন দ্য সেন্স আপনাদের কাছে পৌঁছানো। কত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি। ইউটিউবকে থ্যাঙ্কস, যে ইউটিউব সেই প্ল্যাটফর্মটা এই ইন্ডাস্ট্রিকে দিয়েছিল, এই অডিও ইন্ডাস্ট্রিকে, যে অন্যান্য প্ল্যাটফর্ম তো রয়েছে অডিও পডকাস্টের, কিন্তু ইউটিউব অবশ্যই একটি ভিডিও মাধ্যম ছিল, কিন্তু পরবর্তীকালে এরা পডকাস্টটিকেও স্বাগত জানায় এবং মানুষের কাছে ছড়িয়ে দেয়, আপনাদের কাছে গল্পগুলো পৌঁছাতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা যে এইভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে গত 4-5 বছরে শ্রুতি মাধ্যমে, তার জন্য অনেকটাই ধন্যবাদ ইউটিউবকে এবং সমস্ত আমাদের সহকর্মী, লেখক লেখিকা, এডিটোরিয়াল টিম, এডিটিং টিম, সবাইকে, গ্রাফিক ডিজাইনার, এভরিবডি। তো কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, ইউটিউব একটা ইনঅথেন্টিক কন্টেন্ট পলিসি দিয়ে গল্পের জন্যকে ডিমনিটাইজ করলো, এটার জন্য যে ইম্প্যাক্টটা পড়লো সেটা শুধুমাত্র এই শিল্পীদের সাথে নয়, যারা গল্পের জন্য সাথে অ্যাসোসিয়েটেড, প্রতিদিন তারা কাজ করছে গল্পের জন্যতে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হলো আপনাদের, যারা আশা করে বসে থাকেন প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে এবং প্রতিদিন, অনেকে তো প্রতিদিনই, যে একটি নতুন গল্প পাবো, নতুন গল্প শুনতে পাবো। তারা শুনতে পেলেন না,
গত প্রায় 10-12 দিন হয়ে গেল মানে গল্পের জন্যতে গল্প আনা যায়নি, কারণ এখন যে লেভেলে কাজ হয় সেখানে খরচ হয়, মারাত্মক একটা খরচ হয়। তার কারণ সমস্ত আর্টিস্ট এক একটা গল্পে 20-30 জন মেম্বার, মানে 20-30 জন কাস্টিং থাকে, তো তাদেরকে তো একটা মানুষ 20-30টা গলা করতে পারে না, সেটা সম্ভব নয়। সেখানে 15-20 জন আর্টিস্ট লাগে, সেই ভয়েসগুলোকে এডিটিং, মার্জিং ইত্যাদি করার জন্য মানুষ লাগে, এবং প্রত্যেকের পেমেন্ট লাগে। কারণ শিল্পীর তো একটা কথা, যারা ইতিমধ্যেই লাইভ দেখেছেন গল্পের জন্য বা শর্টস শুনেছেন, তারা জানেন যে শিল্পীর তো, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছিল না শিল্পী, তো শিল্পীর তো পেট না চললে শিল্প বাঁচবে কী করে? শিল্পকে বাঁচাতে গেলে শিল্পীর পেটটা আগে চালানো দরকার। তো সেই সব ছেলেপুলে, সেই সব মানুষ, সেই সব শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনারাই সাহায্য করতেন। কিভাবে? গল্পের জন্য অ্যাড রেভিনিউ থেকে যে আর্নিং, সেইটা সেই শিল্পীরা তাদের কাছে গেলে তারা গল্পের জন্যতে গল্প গলা দিয়ে বা বিভিন্নভাবে লেখক লেখিকাদের রয়্যালটি, হয়তো এই মুহূর্তে সত্যি কথা বলতে এই মানুষগুলো এতটাই ভালো যে অনেকে হয়তো এগিয়েও আসবেন যে উইদাউট রয়্যালটি বা উইদাউট পেমেন্ট অনেকে হয়তো এগিয়েও আসবেন, কিন্তু সেটা এথিক্যালি কি ঠিক দেখায়? সেই মানুষগুলো নন পেড জব করবেন কিসের আশায়, তাই না? তো ইউটিউবকে অনেকবার অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা চলছে, রিকোয়েস্ট যাচ্ছে, আমরা করছি, প্রতিনিয়ত সেই কাজটা চলছে। আপনারাও সাপোর্টটা রাখুন, গল্পের জন্য প্রতি ভরসাটা রাখুন, বিশ্বাস রাখুন। 2017-18 সাল থেকে যখন ভরসা রেখেছেন, বা যারা পরবর্তীকালেও এসেছো 2020 পরে, 23 পরে, 24 পরে, তারা ভরসা রাখো। আশা করা যায় ইউটিউব আমাদের ভয়েসটা শুনবে এবং দেখবে যে আমরা মানুষ, আমরা রোবট নই। রোবট এগুলো পারবে না, রোবট অনেক কিছু পারে। এআই এখন পৃথিবী উদ্ধার করে দিচ্ছে, সেটা আইটি সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে বড় বড় বিজনেস থেকে শুরু করে, যেখানে খুব রিডান্ডান্ট জব হয়, একই রকম কাজ বারবার রিপিটেডলি করা হয়, সেটা হয়তো এআই করে দিতে পারে। কিন্তু আমাদের তো একই রকম কাজ বারবার রিপিটেডলি করা হয় না। আমরা ন্যাচারাল হিউম্যান বিংয়ের কাজ, আমাদের গলার ইমোশন, ভালোবাসা, আপনাদের প্রতি মমত্ববোধ, কানেক্টিভিটি, আপনাদের সাথে এই জাস্ট ক্যামেরাটার মধ্যে দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, কানের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছি, জাস্ট অডিও তরঙ্গের মধ্যে দিয়ে আমরা আপনাদের হৃদয়কে কানেক্ট করি। সেই কানেকশন তো এআই করতে এখন পারবে না, অন্তত জানি না, আজ থেকে 100 বছর পরে হয়তো পারতে পারে, যখন সুপার এআই বা জেনারিক এআই এর যুগ এসে যাবে। আজ থেকে 50 বছর 100 বছর পরে যখন এই চুলগুলো সাদা হয়ে যাবে, যখন মুখ তুবড়ে যাবে আমার যারা সমবয়স্ক আছে তাদের, তখন হয়তো এআই অনেক কিছু করতে পারবে, ইমিটেট করতে পারবে, কিন্তু এখন নয়। গল্পের জন্য যে পরিকাঠামো, যে চালিকা শক্তি, সেটার পেছনে প্রচণ্ড এফর্ট। একটা গল্প বানাতে 30-40 ঘন্টা সময় লাগে আমাদের, সব কিছু মিলিয়ে। ও যা, পাওয়ারটা চলে গেল। হ্যাঁ, এই অসুবিধাগুলো তো আর এআইকে ফেস করতে হয় না। তো মানুষের জীবনে অনেক অসুবিধা থাকে, গল্পের জন্যতেও থাকে। তো ব্যাপারটা এরকমই, টেকনিক্যাল সমস্যা থাকে প্রচুর, হঠাৎ পাওয়ার না থাকলে বিভিন্ন রকম চ্যালেঞ্জ ফেস করে বিগত 7-8 বছর ধরে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যই গল্প এনে গিয়েছি, আর ভবিষ্যতেও আনতে থাকবো অবশ্যই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। গল্পের জন্য গল্প আনতে থাকবে, সেটা প্রতিশ্রুতিবদ্ধ গল্পের জন্য। যাই হোক, আজকের এপিসোডে আপনাদের একটি গল্প আমি শোনাতে চাই, লাইভ গল্প পাঠ, এবং সেই গল্পটি এই বইটি থেকে, পরশুরাম গল্প সমগ্র। খুব সুন্দর সুন্দর গল্প আছে এই বইটিতে, আপনারাও পড়তে পারেন এবং মন ভালো হয়ে যাবে। তার এই বইটির 440 পাতাতে একটি গল্প রয়েছে, বদন চৌধুরীর শোকসভা। চলুন পড়া যাক। সব কিছু তো আছেই, সব চলতে থাকবে জীবনে, কিন্তু গল্পের যার কারণে গল্পের জন্য, সেটা হচ্ছে গল্প। তো গল্পের জন্য তো সেই গল্পকে তো আমরা ছাড়তে পারি না। তাহলে আজকে সব রকম কথার মাঝে গল্পটাও হোক। তাহলে শুরু করা যাক। বদন চৌধুরীর শোকসভা। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী, সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন। যমরাজ আজ নরক দর্শন করে বেড়াচ্ছেন। তাকে দেখে বদন হাত জোর করে উবুর হয়ে বসে শুয়ে পড়লেন। যম বললেন, কি চাই তোমার? আগে 2 ঘন্টার জন্য ছুটি। কবে এসেছো এখানে? আজ 1 মাস হলো।
এর মধ্যেই ছুটি কেন? ছুটি নিয়ে কি করবে? আগে একবার মর্তলোকে যেতে চাই। আজ বিকেল 5টার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোক সভা হবে। বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি। যমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন। যম তাকে প্রশ্ন করলেন, এই প্রেতটার প্রাক্তন কর্ম কি? চিত্রগুপ্ত বললেন, এর পূর্ব নাম মদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানা রকম ব্যবসা। প্রায় 10 বছর কর্পোরেশনে কাউন্সিলর আর 5 বছর বিধানসভার সদস্য ছিলেন। 1 মাস হলো এখানে এসেছেন। হরেক রকম বজ্জাতির জন্য 1000 বছর নরকবাসের দণ্ড পেয়েছেন। এখন রৌরব নরকে বিভাগে আছেন। বর্তমানে আচরণ ভালোই। ঘণ্টা 2-এর জন্য ছুটি মঞ্জুর করা যেতেই পারে। শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কে কি বলে তা শোনবার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক। ও খবর পেল কি করে যে আজ শোকসভা হবে? খবরের অভাব কি যমরাজ? রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে। তাদের কাছ থেকেই খবর পেয়েছে হয়তো। যম আজ্ঞা দিলেন, বেশ, 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও। সঙ্গে একজন প্রহরী থাকে যেন। চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন, ওহে কাকজঙ্ঘ, তুমি ওই পাপীর সঙ্গে মর্তলোকে যাও। দেখো যেন নতুন পাপ কিছু না করে। ঠিক 2 ঘন্টা পরেই ফেরত আনবে। যে আজ্ঞে বলে যমদূত কাকজঙ্ঘ বদন চৌধুরীর হাত ধরে যমালয় থেকে বেরিয়ে গেল। অনন্তর যমরাজ এক অন্য মহলে এলেন। তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবৎ হলেন। যম বললেন, তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি, একবার মর্তলোক যেতে চাইছি। তোমারও শোকসভা হবে নাকি? এখানে এসেছ কবে? 2 বছর হলো এখানে এসেছি। রৌরবে বিভাগে আছি। আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু। বন্ধুরা বড়ই নিমক হারাম। আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে আধ কলম ছেপেছিল, একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন, তাঁরই শোকসভায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি, সেই জন্যই ছুটি চাচ্ছি। চিত্রগুপ্ত তাঁর খাতা দেখে বললেন, তুমি অতি পাঁজি প্রেত, যমালয়ে এসেও মিছে কথা বলছো। তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ। আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসাবে তা করতে হয়েছে, কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল, পরে মনান্তর হয়। এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে। মরণান্তানি বৈরানী আমরা এবার বন্ধু হয়ে গেছি। যম চিত্রগুপ্তকে বললেন, যাকগে, 2 ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো, সঙ্গে যেন একটা প্রহরী থাকে। চিত্রগুপ্তের আদেশে যমদূত ভৃঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল। পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় খুব লোক সমাগম হয়েছে। বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র। তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি। বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন। আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন। বক্তাদের জন্য 2টো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটাকতক লাউডস্পিকার বসানো হয়েছে। বদন চৌধুরী তার রক্ষী যমদূতের সঙ্গে বেদির উপরেই দাঁড়িয়েছিলেন। ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন, তুমি কি মতলবে এখানে এসেছো? সভা পণ্ড করতে চাও নাকি? ঘনশ্যাম বললেন, আরে না না, পণ্ড করবো কেন? তুমি হলে আমার পুরনো বন্ধু। তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি। যমরাজ আজ খুব সদয় দেখছি, 2 নারকীকে ছুটি দিয়েছেন। প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পিছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন। 2 যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল। সভার কোনো লোক এই 4 জনের অস্তিত্ব টের পেল না। প্রথমেই শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গতি হল। আজই স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর, সেই স্বর্গগত রাজর্ষির, লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি ইত্যাদি। গান থামলে
বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোকনৃত্য নাচলেন। তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তিকথা সবিস্তারে বলতে লাগলেন। আজ যার স্মৃতিতর্পণের জন্য আমরা এখানে এসেছি, তিনি আমাদের শোকসাগরে নিমজ্জিত করে দিব্যধামে গেছেন, কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তাঁর আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন। স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে, চরিত্রে, কর্মে, ধর্মে এক লোকোত্তর মহীয়ান পুরুষ ছিলেন। তাঁর এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন, কি বিরাট সৌম্য মূর্তিটা! নিবিড় শ্যামবর্ণ, শালপ্রাংশু, বিশাল বপু, পদ্মপলাশ নেত্র, আবক্ষলম্বিত শ্মশ্রু। তিনি একাধারে কর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন। যেমন উপার্জন করেছেন, তেমনই বহুবিধ সৎকার্যে ব্যয়ও করেছেন। এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পুণ্য শ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন। এই রকম বিস্তর কথা আঙ্গিরসবাবু 1 ঘণ্টা ধরে শোনালেন। ঘনশ্যাম জনান্তিকে বললেন, আহা, কানে যেন মধু ঢেলে দিলে, নয় হে বদন? তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন। আকাশের গায়ে সোনালি আঁচড়, কিসের দাগোটা, দিব্যরথে টায়ারের কর্ষণ, ওই সড়কে বদনচন্দ্র দেবযানে গেছেন, কে তার জন্য অপেক্ষা করছে, উর্বশী না আফ্রোদিতি, ইত্যাদি ইত্যাদি। আরও কয়েকজন বক্তৃতা দেবার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন। পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃত করে ইনি বললেন, আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য অমুক 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 অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক। পিছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন, বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম, মরা মানুষের নিন্দে করতে চাই না, কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ 1 পয়সাও চাঁদা দেব না। সবাই হাততালি হলো, প্রথমে অল্প, যেন ভয়ে ভয়ে, তারপর খুব জোরে। গোলমাল থামলে কোকিল সেন বললেন, আমরা অশ্রদ্ধার দান চাই না, মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ করবেন। বেদির উপর থেকে একজন আস্তে আস্তে বললেন, হিয়ার হিয়ার। অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা। জজিয়তির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন। 2-4টে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সবাই কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন। গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পড়বার উপক্রম করছেন, এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন। যমদূত ভৃঙ্গরোল আটকাতে গেল, কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভিতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন। মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে, কিন্তু একসঙ্গে 2টো আত্মার জায়গা নেই। ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল। তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারস্বরে বক্তৃতা শুরু করলেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার বেশি কিছু বলবার নেই। শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা। বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম। যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের টাক নিজে পিটিয়েছে। এখন সে মরেছে, তবুও আমরা রেহাই পাইনি। তার খোঁসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না। বদন স্বর্গে যায়নি, নরকেই গেছে। অমন জোচ্চর ছ্যাঁচর হারামজাদা লোক আর হবে না মশাই। কত মক্কেলের সর্বনাশ করেছে। কর্পোরেশনে আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে, পারমিটে আর কালোবাজারে লক্ষ লক্ষ টাকা। বদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না। যমদূত কাকজঙ্ঘকে 1 ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন। দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি প্রকৃত মশাই প্রকৃতিস্থ নেই। যে লোকটা পুণ্যশ্লোক রাজস্বী বদনচন্দ্রের ঘোষ শত্রু ছিল, সেই নটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতি সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অশ্রাব্য কথা বলছে। সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন, একেবারে ডাহা মিথ্যে কথা।
সেই বজ্জাত বদনার ভূতই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গুরিশ গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলছে। আঙ্গিরস গাঙ্গুলি মারফত বদন চৌধুরী বললেন, আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন? বেটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারির চোরদের প্রশংসা ছাপত, টাকা না পেলে গাল দিত, মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালাশালিদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল। স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি, সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরককুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা রটাচ্ছে। ওর দুর্গন্ধে সভা ভরে গেছে, টের পাচ্ছেন না? ভূতের কথায় কান দেবেন না আপনারা। সবাই তুমুল কোলাহল উঠল। একজন সন্ডা গোছের লোক একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে বললে, ভূত টুত গ্রাহ্য করি না মশাই, আমার নাম রামলাল সিংগি, ভূত আমার সম্বন্ধী, শাঁকচুন্নি আমার শাশুড়ি। আসল কথা কি জানেন? আমাদের গোবর্ধনবাবু আর ওই আঙ্গিরসবাবু খুব মহাশয় লোক, কিন্তু দুজনেই বেশ টেনে এসেছেন, নেশায় চুচ্চুড়ে হয়ে বক্তিমে করছেন। বদন চৌধুরী মরেছে, সবাই মিলে শোকসভা করছিস, এ বহুত আচ্ছা। তোরা গান শুনবি, নাচ দেখবি, দুটো হা হুতাশ করবি, বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি, অর ভি আচ্ছা। কিন্তু এ কি কাণ্ড, 2000 লোকের সামনে মাতলামি করছিস? আরে ছ্যা ছ্যা, আমরা যা করি নিজের আড্ডাই করি, সবাই দাঁড়িয়ে এমন বেলেল্লাপনা করি না। হ্যাঁ মশাই, হক কথা বলবো। এই সময় দুই যমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে, বেরিয়ে এসো শিগগিরই, 2 ঘন্টা কাবার হয়ে গেছে। দুই প্রেতাত্মা সুরুত করে বেরিয়ে এলো। যমদূতরা তখনই তাদের নিয়ে উধাও হলো। শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র গোবর্ধনবাবু আর আঙ্গিরসবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তাঁর চেষ্টায় এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এই 2 গেলাসের শরবত এরা খেয়েছিলেন, টেস্ট করা দরকার, নিশ্চয়ই কোনো বদলোক ভাং কিংবা ধূত্র মিশিয়ে দিয়েছিল। প্রেততত্ত্ব বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন, সিদ্ধি গাঁজা ধূত্রময়, মদও নয়, ওসব আমার ঢের পরীক্ষা করা আছে। এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই। আজ আপনারা সকর্ণে 2 প্রেতের ঝগড়া শুনেছেন, এর ফল বড় খারাপ। বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন। সভা ভেঙে গেল। যাই হোক, আজকের মতো চলি, আবার খুব শিগগিরই হয়তো দেখা হবে। আর এদিকে যুদ্ধ চলবে, ইউটিউবকে বোঝানোর চেষ্টা। এই ভিডিওর মাধ্যমে আমি ইউটিউবকে এইটুকু বার্তা দিতে চাই যে গল্পের জন্য এত বছর ধরে এতগুলো মানুষকে ভালো ভালো গল্প শুনিয়ে গেছে, আরও শোনাতে চাই। যে কারণবশত আপনারা দয়া করে এই চ্যানেলটিকে লো এফর্ট বা এআই দ্বারা চালিত ইনঅথেন্টিক কন্টেন্ট এইসব বলবেন না প্লিজ। আর আমাদের এত সাপোর্টার এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করুন, ইউটিউব যাতে বুঝতে পারে যে আমরা মানুষ এবং এটা একটা শিল্প, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার একটা যুদ্ধ। এই যুদ্ধ যেন পণ্ড না হয়, এই শিল্প যেন বন্ধ না হয়। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।